বাইরে রাত নেমে এসেছে, রাস্তা যেন কমতেই চাচ্ছে না, কিন্তু আমার বুকের ভিতর তো আগুন জ্বলছে। এদিকে ড্রাইভারকে আমি বলেছিলাম তাড়াতাড়ি চালাও, এক মুহূর্ত দেরি করা যাবে না। আমার মাথায় তখন একটা প্রশ্ন জাগতেছিল যে নীল শাড়ি পরা মেয়েটাই যদি লিজা হয়, তাহলে কি এত বছর পর ওকে আমি আবার এইভাবেই খুঁজে পেলাম? অবশেষে আমার গাড়ি এসে থামলো হাসপাতালের সামনে। আমি কোনো কিছু না ভেবে দৌড়ে হাসপাতালের ভিতরে চলে গেলাম। দৌড়ে রিসিপশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, বিকেলের দিকে একটা নীল শাড়ি পরা মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওকে যে আনা হয়েছিল ও কোথায়? মহিলা তখন ফাইল গেটে বললেন 204 নাম্বার রুমে আছে। আমি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে লাগলাম। মনে হচ্ছিল প্রতিটা সিঁড়ির ধাপ আমার অতীত আর বর্তমান নিয়ে খেলা করছে। এরপর 204 নাম্বার কেবিনের সামনে যখন আসলাম, দরজার সামনে দাঁড়িয়ে কিছুক্ষণ জোরে জোরে শ্বাস নিলাম। আমার হাত পা কাঁপছিল। বুকে সাহস নিয়ে দরজা খুলতেই দেখলাম বিছানায় শুয়ে আছে নীল শাড়ি পরা একটা মেয়ে, ঘন কালো লম্বা কেশ। আমার বুকের ভেতর যেন বজ্রপাত হচ্ছিল। আরে এ তো লিজা। আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। যার জন্য এতদিনের অপেক্ষা, এতদিনের কষ্ট আর এতদিনের প্রহর গুণা সবকিছু মিলিয়ে আমি তার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। আমার চোখ ভিজে গেল। এদিকে লিজাও ধীরে ধীরে চোখ খুলল। যখনই দুজন দুজনের চোখে তাকালাম, আমাদের সময় যেন থমকে গেল। আমাকে দেখা মাত্রই তার ঠোঁটে হালকা হাসি ভেসে উঠলো, কিন্তু তার চোখে অশ্রু। আমি তার সাথে সাথে তার পাশে গিয়ে বসলাম। আমি ওর হাতটা ধরে বললাম, লিজা তুই কোথায় গিয়েছিলি আর কেন পালালি? তখন সে আমার হাতটা ধরে বলল, ভাইয়া আমি কাউকেই আপাতত বিয়ে করতে চাই না, আমি নিজের মতো করে বাঁচতে চাই, আর আমি তোকে কষ্টও দিতে চাইনি। ওর এই কথা শুনে আমার বুকটা হাহাকার করে উঠলো। আমি বললাম, লিজা কষ্ট? তুই কি বলিস? আমি তোর জন্য 12 বছর অপেক্ষা করেছি। আমেরিকার মতো জায়গায় আমি নিজেকে প্রতিষ্ঠিত করেছি, আর এত সবকিছু করেছি শুধুমাত্র তোর জন্য। আমি প্রমাণ করতে চাই যে আমি তোর যোগ্য, আর আমি তোকে অনেক বেশি ভালোবাসি, তোকে অনেক ভালো রাখবো। লিজা চোখ নামিয়ে নিল, তার চোখ দিয়ে টলমল করে পানি ঝরছে। এরপর সে শান্ত গলায় বলল, কিন্তু আমাদের পরিবার তো কখনোই আমাদেরকে মেনে নিবে না, আর আমি কারো মান সম্মানও নষ্ট করতে পারবো না। আমি তাকে দৃঢ় কণ্ঠে বললাম, শোন, পরিবারের কি হবে না হবে সেটা আমি বুঝবো, কিন্তু তুই শুধু আমাকে বল যে আমার সাথে চলবি। লিজা আমাকে কিছুই বলল না। তার ভিতরে ভয়, দ্বিধা আর হাজারো প্রশ্ন। আমি ওর হাতটা শক্ত করে ধরেছিলাম। মনে হচ্ছিল এই হাত আমি আর কখনই ছাড়বো না। ঠিক তখনই রুমের দরজাটা খুলে গেল। সে দেখে আমার বাবা আর পরিবারের লোকজন সবাই হাজির। তখন আমার বাবার চোখে যেন আগুন ঝরছে। লিজার হাত ধরা দেখা হয় আমাকে বলতেছে, তুই লিজার হাত কেন ধরলি? তোর মতো বদমাইশ ছেলে ওর যোগ্য নয়। এদিকে হাসপাতালের ভিতরে একটা থমথমে পরিবেশ সৃষ্টি হয়ে গেল। বাবা চিৎকার করে বলতে লাগলো, তোর অপরাধ কিন্তু আমি এখনো ভুলিনি। তোর মতো ছেলের সাথে আমার মেয়ে লিজাকে কখনোই বিয়ে দিব না। আমি তখন বাবাকে শান্ত গলায় বললাম, হ্যাঁ আমি ভুল করেছিলাম, আর সেই ভুলের জন্য আমি তো 12 বছর নির্বাসনে ছিলাম। সেই ভুলের জন্যই আজ আমি প্রতিষ্ঠিত। যদি ওই দিনের ভুলের জন্য আমি অপরাধী হয়ে থাকি, তাহলে আমার আজকের সফলতায় আপনার গর্ব হওয়া উচিত, আর আমি লিজাকে প্রমাণ করে ছাড়বো যে আমি ওর যোগ্য। এদিকে সবাই চুপ, চারদিকে নীরবতা নেমে এলো। এরপর লিজা আমাকে জিজ্ঞাসা করলো, তুমি সত্যি আমার জন্য এত কিছু করেছো? তখন আমি তাকে বললাম, হ্যাঁ আমি তোর জন্য সব করতে পারি। এরপর আমরা দুজন দুজনের দিকে তাকিয়ে রইলাম আর জানলাম এটাই আমাদের জীবনের লড়াই শুরু। ধন্যবাদ সবাইকে।